দর্শক আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে সাথে আছি আমি মিলাদ খন্দকার। শুরুতেই আজকে শিরোনাম। দর্শক শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। ক্ষমতা নেয়ার ৩০ দিনেই বিশ্ব রাজনীতি ও অর্থনীতির দৃশ্যপটে ঝড় তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। সামনের দিনগুলোতে কি হবে তা নিয়ে রীতিমতো চিন্তায় বিশ্ব নেতারা। এই অল্প দিনে প্রেসিডেন্ট ট্রাম্পের নানা আলোচিত সমালোচিত পদক্ষেপের পর প্রশ্ন উঠেছে, আসলেই কি বড় বদলের মুখে বিশ্ব? মাত্র ৩০টি দিনে যেন ঝড় তুললেন গোটা বিশ্ব জুড়ে। গেল জানুয়ারির ২০ তারিখে শপথ নেওয়ার পর থেকে একের পর এক পদক্ষেপে ঘুম হারাম করেছেন ইউরোপ থেকে এশিয়ার নেতাদের। বলছি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা। এক মাসে যেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যস্ত জায়গা ছিল হোয়াইট হাউসের ওভাল অফিস। প্রথম দিনেই সেখানে বসে শতাধিক নির্বাহী আদেশ জারির মাধ্যমে আভাস দেন অস্থিরতায় কাটবে এবারের মেয়াদ। সবার আগে ক্ষমা ঘোষণা করেন ক্যাপিটল হিল দাঙ্গায় জড়িতদের। এতে বিশ্ব রাজনীতিতে বড় ছাপ না পড়লেও বড় ধাক্কা আসে তার শুল্ক আরোপের সিদ্ধান্তে। মেক্সিকো, কানাডা ও চীনের পণ্যের ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। কারণ হিসেবে দেখান অভিবাসী সমস্যা ও মাদক ফেন্টানিলের অবৈধ সরবরাহ রুখতে তাদের ব্যর্থতা। যদিও পরবর্তীতে নানা শর্তে চীন বাদে বাকি দুই দেশকে দেয়া হয় আরও 1 মাসের বিরতিকাল। তবে এতে বড় আকারের বাণিজ্য যুদ্ধের দিকে এগিয়ে যায় বিশ্ব। আর সেই যুদ্ধের আগুনে আরও বাতাস লাগে যখন ইউরোপের ওপরও শুল্ক আরোপের আভাস দেন ট্রাম্প। নড়েচড়ে বসে ভারতও। অন্যদিকে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর বাড়তি শুল্ক আরোপ করে ট্রাম্প জানান দেন, অনেক দীর্ঘ সময় পোড়াতে যাচ্ছে এই বাণিজ্য যুদ্ধের আগুন। অভিবাসীদের নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা শুরু থেকেই আলোচিত। তবে ট্রাম্পের মতো আগ্রাসী আচরণ হয়তো খুব কম প্রেসিডেন্টের ক্ষেত্রেই দেখা যায়। সীমান্তে একরকম যুদ্ধ চলছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে। মোতায়েন করা হয়েছে C-17 বিমান। ঘরে ঘরে তল্লাশি চালিয়ে কাগজহীন অভিবাসীদের ধরে ফিরিয়ে দেওয়া হচ্ছে নিজ দেশে। শুধু মেক্সিকোতেই 11,000-এর বেশি অভিবাসীদের ফিরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া পানামা, গুয়াতেমালা, ভেনেজুয়েলা, কানাডার অভিবাসীদেরও মেলেনি নিস্তার। এমনকি দূরের দেশ ভারতেও এখন পর্যন্ত 3 শতাধিক অভিবাসীদের ফিরিয়ে দিয়েছেন ট্রাম্প। ইউক্রেন ও গাজা, বিশ্বের দুই প্রান্তে চলমান দুটি যুদ্ধ নিয়ে আলাদাভাবে সমালোচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গাজা দখলের পরিকল্পনার ঘোষণা দিয়ে মুসলিম বিশ্বে হয়েছেন নিন্দার পাত্র। আবার ইউক্রেনের যুদ্ধবিরতি আলোচনায় ইউরোপ ও কিয়েভের মতামতকে দাম না দিয়ে অনেকটা গায়ে মানে না আপনি মোড়লের ভূমিকায় তিনি। এছাড়া USAID, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিভিন্ন দাতব্য সংস্থার তহবিল আটকে দিয়েছেন ট্রাম্প। এতে খাদ্যাভাব সৃষ্টি হতে পারে গোটা বিশ্বের স্বল্প আয়ের দেশগুলোতে, আর কমতে পারে যুক্তরাষ্ট্রের গ্রহণযোগ্যতা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। দর্শক এ বিষয়ে বিস্তারিত জানতে চাই, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন শিহাবুদ্দিন কিসলু। কিসলু, স্বাগত আপনাকে। ট্রাম্পের এই নীতির প্রভাব বিশ্বজুড়ে কতটা পড়েছে প্রতিবেদনে আমরা দেখছিলাম, যুক্তরাষ্ট্রে আসলে কতটা প্রভাব পড়েছে? দেখুন, যুক্তরাষ্ট্রের ইতিমধ্যেই আমরা কিন্তু এক ধরনের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে দিয়ে যাচ্ছি। সুতরাং এই ট্যারিফ যুদ্ধের যে ইম্প্যাক্ট, সেটি এখনো যে মাত্রাতিরিক্তভাবে যেটি আমরা মুখোমুখি হবার কথা, সেটি এখনো শুরু হয়নি। তবে যে স্ট্যাটাস কো রয়েছে সেটি আমাদের নাবিশ্বাসের পর্যায়ে চলে গিয়েছে। এছাড়া যে বিষয়টি যে আভ্যন্তরীণ ব্যাপারে পলিটিক্সের কাছে সর্বশেষ কালকে যে এক্সিকিউটিভ অর্ডার তিনি সাইন করেছেন, যেটি তিনি ফেডারেল সিকিউরিটি এক্সচেঞ্জ এবং ফেডারেল ট্রেড কমিশন, এই ধরনের প্রতিষ্ঠান, যে ইন্ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোর দায়িত্ব মানে তার ক্ষমতা হোয়াইট হাউসের কাছে নিয়েছেন তিনি। তো এই ধরনের একটি পরিস্থিতির মধ্যে দিয়ে এর একটি ইম্প্যাক্ট রয়েছে। তবে সবাই যে বিষয়টি লক্ষ্য করছে যে এলন মাস্কের যে ভূমিকা বা তার যে প্রভাব এই প্রশাসনে, সেটি নিয়েই কিন্তু আসলে বেশি আলোচনা হচ্ছে এবং এক ধরনের টক অফ দ্য আমি বলবো কান্ট্রি রয়েছে, যে এলন মাস্ক আসলে তার যে এফিসিয়েন্সি মানে গভর্নমেন্ট এফিসিয়েন্সির বিষয়ক যে কাজকর্মগুলো করছেন, সেগুলোর প্রভাবটা কি পড়বে। তো এই মোটামুটি বলা যায় যে জনজীবনে এর প্রভাব রয়েছে, তবে এখন এত ডিপলি পলিটিক্যাল ইম্প্যাক্টটা যতটা পড়েছে অর্থনৈতিকভাবে, সেই জায়গাটা এখনো আমরা দেখছি না। জি কিসলু, যুক্তরাষ্ট্রে এই ট্যারিফের কথা বলছিলেন, এর প্রভাব কতটা পড়েছে বিশ্ব অর্থনীতিতেও? তো এর প্রভাব এরই মধ্যে আমরা দেখছি, আসলে সেই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন?
দেখুন, অবশ্যই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে যুক্তরাষ্ট্র কিন্তু বিশেষ করে ট্রাম্প প্রশাসন তার অর্থনৈতিক যে যে আমেরিকা ফার্স্ট যে অর্থনৈতিক উন্নয়নের যে জায়গাটা, উন্নয়ন বলতে যে তাদের যে সমস্যা ছিল সেটি কিন্তু কাটিয়ে ওঠার জন্য দেখেন যে ট্যারিফ যুদ্ধের মতো একটা স্ট্র্যাটেজি, এটা একটা কৌশল নিয়েছে। আমার কাছে মনে হয় যে বিষয়টি যে রিপাবলিকান পার্টি এর আগের বারও যেটি করেছে সেটি হচ্ছে যে রিপাবলিকান পার্টি কিন্তু একটু যুদ্ধ অর্থনীতির উপর নির্ভরশীল ছিল, আমরা দেখেছি অতীতে। এবং সেই ক্ষেত্রে সেই জায়গা থেকে রিপাবলিকান পার্টি শুধু না, আমার মনে হয় যে একই সাথে বর্তমান যে ট্রাম্প প্রশাসন সেই রিপাবলিকান পার্টির ধারা থেকে কিংবা আমেরিকার নতুন যে পলিসি সেই পলিসির জায়গা থেকে অর্থাৎ থিঙ্ক ট্যাঙ্কের জায়গা থেকে তারা বোধহয় সম্ভবত যে ব্যবসায়িক অর্থনীতি দিকে অ্যাকচুয়ালি নজর দিয়েছেন, সেটা উৎপাদন এবং এবং ট্রেড দুটোই আর কি। তো সেই দিক থেকে এর একটা ব্যাপক প্রভাব সারা বিশ্বেই পড়বে এবং ট্রাম্প কিন্তু প্রত্যেকটা জায়গাতেই আমেরিকা ফার্স্ট নীতি গ্রহণ করে সেখানে যেখানে তার অর্থনৈতিক লাভ থাকবে সেই জায়গাটাই তিনি যাবেন এবং সেই ক্ষেত্রে বিশেষ করে চায়নাকে কন্টেন করার জন্য, চায়নাকে ঠেকানোর জন্য কিন্তু যেই তাদের যে পলিসি সেই পলিসি কিন্তু রয়ে গেছে এবং যে কারণে আমরা দেখেছি যে বুশের সেকেন্ড টার্ম থেকে এবং ওবামার প্রথম টার্ম থেকেই কিন্তু যুক্তরাষ্ট্রের ফরেন পলিসিতে কিন্তু ভারতকে গুরুত্ব দেওয়া হয়েছে, যে ভারতীয় যেই সম্পর্ক দুই দেশের বিশেষ করে বাণিজ্যিক সম্পর্ক এবং মিলিটারি সম্পর্ক সেটাকে বেশি করে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এবারও দেখা যাচ্ছে যে ট্রাম্পের যে ফরেন পলিসি সেখানে কিন্তু প্রায়োরিটি তালিকায় ভারতের সঙ্গে সুসম্পর্কের ব্যাপার রয়েছে। একই সাথে যুক্তরাষ্ট্রের যে বিষয়টি যে ইউরোপের সঙ্গে কিন্তু যুক্তরাষ্ট্রের পাওয়ার তেমন কিছু নাই, যে কারণে ট্রাম্প কিন্তু ইনভেস্টমেন্টের আহ্বান জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ইনভেস্ট করো এবং বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলো বা উন্নয়নশীল দেশগুলোর দিকে ট্রাম্প ফোকাস দিচ্ছে, বিশেষ করে সেই জায়গাগুলোতে তার তার যে জায়গা সেটা হচ্ছে ব্যবসায়িক জায়গাতে সে ফোকাস করছেন। তবে মূলত ইউরোপের মধ্যে যে একটা তাদের যে একটা অবস্থান ছিল সেই অবস্থান কিন্তু ট্রাম্পের ফরেন পলিসি দেখা যাচ্ছে চেঞ্জ হচ্ছে এবং তিনি ইউরোপের দিকে ঝুঁকে গেছেন এবং তাদেরকে কিন্তু বলেছেন যে এখানে ইনভেস্ট করতে হবে। তো সেই দিক থেকে আমি দেখছি বা আমরা সবাই এখানে যেটা উপলব্ধি করছি এবং এখানকার রাজনৈতিক বিশ্লেষকরা যেটি বলছে যে এই অর্থনৈতিক আমরা দেখছি যে অর্থনৈতিক যে ফরেন পলিসি ট্রাম্প প্রশাসনের সেটি কিন্তু এটা ব্যাপক প্রভাব পড়বে এবং সারা বিশ্বে কিন্তু এক ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করব। তবে তার জন্য জি কিসলু, ধন্যবাদ আপনাকে। নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন শিহাবুদ্দিন কিসলু। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই, সাথেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। চলতি মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ফ্লোরিডার মার-এ-লাগো ক্লাবে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন তিনি। রিয়াদে যুক্তরাষ্ট্র রাশিয়ার বৈঠকের বিষয়ে ট্রাম্প বলেন, ভালো আলোচনা হয়েছে। ইউক্রেন শান্তি চুক্তি নিয়ে আশাবাদী তিনি। যুদ্ধে জড়ানো ঠিক হয়নি, 3 বছর আগেই রাশিয়ার সাথে চুক্তিতে যাওয়া উচিত ছিল ইউক্রেনের। একই সাথে বাইডেনের ইউক্রেন নীতির কঠোর সমালোচনা করেন তিনি। এদিকে রিয়াদে অনুষ্ঠিত বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে দুই দেশ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, খুব শিগগিরই ওয়াশিংটন ও মস্কোতে দূতাবাস সচল করা হবে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বাস থেকে নামিয়ে 7 যাত্রীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বেলুচিস্তানের বারখান এলাকার লাহোরগামী একটি বাসে এ ঘটনা ঘটে। প্রায় 40 জন অজ্ঞাত সশস্ত্র ব্যক্তি একাধিক বাস আটকে যাত্রীদের পরিচয়পত্র যাচাই শুরু করে। এরপর 7 ব্যক্তিকে জোর করে বাস থেকে নামিয়ে গুলি করে হত্যা করা হয়। জানা যায়, নিহত সবাই কেন্দ্রীয় পাঞ্জাবের অধিবাসী ছিলেন। তবে পর্যন্ত কোনো গোষ্ঠী এ হত্যার দায় স্বীকার করেনি। কী উদ্দেশ্যে হত্যাকাণ্ড ঘটানো হয় তাও জানা যায়নি। আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী প্রদেশটিতে বিদ্রোহীদের সঙ্গে পাকিস্তানের কয়েক দশক ধরে লড়াই চলছে। গাজায় দ্বিতীয় দফায় যুদ্ধবিরতি আলোচনার সামনে রেখে নতুন প্রস্তাব দিয়েছে হামাস। স্থায়ী যুদ্ধবিরতি উপত্যকা থেকে পুরোপুরি ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্তে একসাথে সব জিম্মিকে মুক্তি দেওয়ার প্রস্তাব স্বাধীনতাকামী গোষ্ঠীটির। তবে চুক্তি আলোচনা নিয়ে এখনও কোনো সংকেত দেয়নি তেল আবিব। উল্টো গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দিতে তৎপর বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। হামাস আগ্রহী হলেও স্পষ্টত এখনও কোনো সংকেত দেয়নি তেল আবিব। চুক্তির এ ধাপেই নির্ধারণ হবে কেমন হবে যুদ্ধ পরবর্তী গাজার প্রশাসন, যেখানে বড় মতপার্থক্য আছে ইসরায়েল হামাসের।
যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ের জন্য নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরে এরই মধ্যে বিবৃতি প্রকাশ করেছে হামাস। ইসরায়েলি সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দিতে প্রস্তুত গাজার স্বাধীনতাকামী গোষ্ঠীটি, তবে তা স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহারের শর্তে। বিবৃতিতে উপত্যকাকে নিরস্ত্রীকরণের যে পরিকল্পনা নিয়েছে তেল আবিব তাকে হাস্যকর বলে দাবি করেছেন হামাসের মুখপাত্র হাজেম কাসেম। যুদ্ধবিরতির কার্যকরের চাইতে গাজা দখলের ছক কষতেই ব্যস্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি স্বেচ্ছায় উপত্যকা ছাড়তে চান ফিলিস্তিনিরা, তবে অস্ত্রের মুখে তাদের থাকতে বাধ্য করছে হামাস। আপনারাই উন্মুক্ত কারাগার বলছেন, তাহলে সেখান থেকে ফিলিস্তিনিদের যেতে দিন। আমার জানা মতে গেল 2 বছর 1.5 লাখ ফিলিস্তিনি উপত্যকা ছেড়ে চলে গেছে। আরও অনেকেই যেতে ইচ্ছুক, তবে তাদের হামাস জোরপূর্বক আটকে রেখেছে। এদিকে উপত্যকার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়েছে আরও বেশ কয়েকজন ফিলিস্তিনির মরদেহ। নতুন করে দক্ষিণের রাফায় 2 ফিলিস্তিনিকে হত্যা করেছে আইডিএফ সেনারা। অধিকৃত পশ্চিম তীরেও চলছে জায়নবাদী সেনাদের আগ্রাসন। জাতিসংঘ পরিচালিত 3টি স্কুলে হামলা চালিয়েছে তারা। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। দর্শক, ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে আরও একটা বিরতি। ফিরছি একটু পর, সাথেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। ইরানের 2 ব্রিটিশ নাগরিককে গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক করা হয়েছে। মঙ্গলবার ইরানের বিচার বিভাগের মিজান সংবাদ সংস্থা জানিয়েছে, দেশের বিভিন্ন স্থান থেকে তথ্য সংগ্রহের অভিযোগে ওই 2 ব্রিটিশ দম্পতিকে আটক করা হয়েছে। তাদের দুজনের নাম ক্রেইগ ও লিন্ডসে ফোরম্যান। লিন্ডসে ফোরম্যানের সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা গেছে তারা দুজন মোটরসাইকেলে করে ইরানের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এক বিচার বিভাগীয় কর্মকর্তা জানিয়েছেন, আটককৃতরা পর্যটক হিসেবে ইরানে প্রবেশ করেছিলেন এবং দেশের কয়েকটি প্রদেশে তথ্য সংগ্রহ করেছিল। গুপ্তচর বৃত্তির অভিযোগের বিষয়টি তদন্ত করছে তেহরান। মৃত বা জীবিত মশা ধরে দিতে পারলে মিলবে নগদ পুরস্কার, এমনকি মশার লার্ভা জমা দিলেও পাওয়া যাবে পুরস্কার। এমন অভিনব ঘোষণা দেওয়া হয়েছে ফিলিপাইনের একটি জনবহুল নগরে। ফিলিপাইনের বারাঙ্গে অ্যাডিশনাল হিলসের গ্রাম প্রধান কার্লিটোস সার্নাল বলেন, কেউ 5টি মশা জমা দিলেই 1 পেসো পুরস্কার পাবেন। মূলত প্রাণঘাতী ডেঙ্গুর বিস্তার রোধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি সেখানে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 2 জন শিক্ষার্থীর, আরও 44 জনের ডেঙ্গু শনাক্ত করেছে স্থানীয় প্রশাসন। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ফিলিপাইন জুড়ে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে 28,000-এর বেশি। দর্শক, এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। ধন্যবাদ সকলকে।